কম্পিউটার। ওকে, আচ্ছা। সো স্ট্যাটিক ভেরিয়েবল হচ্ছে আমরা সিতে যেটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ব্যবহার করে আসছিলাম, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি, সেরকম একটা মেকানিজম হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবলের। সি প্লাস প্লাসের মধ্যে আমাদের আলাদাভাবে কোনো গ্লোবাল ভেরিয়েবল নাই, সেই কাজটাই আমরা করে থাকি হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবলের মাধ্যমে, কিন্তু তার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। সো এই ভেরিয়েবলগুলো হচ্ছে আমরা ক্লাসের মধ্যে ডিফাইন করব বা ক্লাসের বাইরে, ঠিক আছে? সো যদি আমরা কোনো একটা ভেরিয়েবলকে যদি স্ট্যাটিক হিসেবে যদি বর্ণনা করতে চাই, ঠিক আছে? সো এই ক্লাস ভেরিয়েবল ক্যান বি ডিক্লেয়ার্ড এজ স্ট্যাটিক। যদি এরকমভাবে যদি আমরা ডিফাইন করতে চাই বা করি, তাহলে অনলি ওয়ান কপি অফ এ স্ট্যাটিক ভেরিয়েবল এক্সিস্ট নো ম্যাটার হাউ মেনি অবজেক্টস অফ দ্য ক্লাস আর ক্রিয়েটেড। ঠিক আছে? মানে এই পুরা ক্লাসটার মধ্যে আমরা ওই ক্লাসটার যতগুলো অবজেক্টই তৈরি করি না কেন, আমার স্ট্যাটিক ভেরিয়েবল ওই একটা কপি সকল জায়গায় ব্যবহৃত হবে। ঠিক আছে? যেটা আমরা গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে দেখে আসছি, যে আমরা লোকাল ভেরিয়েবল বিভিন্ন ফাংশনের মধ্যে যতগুলো ব্যবহার করি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে হচ্ছে তারা ওই ফাংশনটার ভিতরে কাজ করে থাকে। কিন্তু গ্লোবাল ভেরিয়েবল যদি হয়ে থাকে, তাহলে সেটা সবগুলো ফাংশন ওই একটা কপিকেই ব্যবহার করে। তো এইখানেও ঠিক সেম কনসেপ্ট। ঠিক আছে? আমি ক্লাসের যতগুলো অবজেক্টই তৈরি করি না কেন, সবাই ওই একটা কপিকেই ব্যবহার করবে। তার মানে একটা ভেরিয়েবল, একটা অবজেক্টের কোনো একটা পার্টে যদি এই স্ট্যাটিক ভেরিয়েবলটার মান যদি চেঞ্জ হয়, তাহলে অন্যান্য অবজেক্টগুলোর মধ্যেও সেই চেঞ্জ মানটাই দেখা যাবে, বা সেই চেঞ্জকৃত মানটাই ব্যবহার হবে। মানে সবাই ওই একটা কপির মধ্যেই হচ্ছে কাজটা করবে, এডিট বা প্রসেস, এক্সিকিউশন, প্রসেসিং যাই বলে না কেন, ওই একটা কপির মধ্যেই কাজটা করবে। ঠিক আছে? সো অল অবজেক্টস শেয়ার দ্য সেম ভেরিয়েবল, যে কথাটা বললাম, সবাই ওই একই ভেরিয়েবলটাকে হচ্ছে শেয়ার করবে। সুতরাং যে যখনই চেঞ্জ করবে, অন্যরা সেই চেঞ্জটা, রিফ্লেকশনটা দেখতে পাবে। অ্যান্ড সেকেন্ড প্রপার্টি হচ্ছে ইট ক্যান বি প্রাইভেট, প্রোটেক্টেড অর পাবলিক। ঠিক আছে? সো প্রাইভেট হলে কি ঘটনা ঘটবে সেটা আমরা জানি, যে শুধুমাত্র ওই ক্লাসটার মধ্যে সেটাকে ব্যবহার করা যাবে। প্রোটেক্টেড হলে তার ইনহেরিটেড চাইল্ডের মধ্যে সেটাকে ব্যবহার করা যাবে। আর পাবলিক যদি হয়, তাহলে যে কোনো জায়গা থেকে যে কেউ এটাকে ব্যবহার করতে পারবে, এই স্ট্যাটিক ভেরিয়েবলটাকে। And second property হচ্ছে it can be accessed before any object of its class created and without any reference to any object. আচ্ছা, সো এটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা নর্মালি হচ্ছে একটা ভেরিয়েবলকে কখন ব্যবহার করতে পারি, যখন তার অবজেক্ট তৈরি হয়। ঠিক আছে? অবজেক্ট তৈরি করা হলে তারপর সেই অবজেক্টের সাপেক্ষে হচ্ছে তার ভেরিয়েবলগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। কিন্তু একটা ভেরিয়েবলকে যদি আমরা স্ট্যাটিক হিসেবে যদি ডিক্লেয়ার করি, তাহলে তার কোনো অবজেক্ট তৈরি না করেই আমরা দেখব স্ট্যাটিক রেজুলেশন অপারেটরের মাধ্যমে, স্কোপ রেজুলেশন অপারেটরের মাধ্যমে সেটাকে ব্যবহার করতে পারবো, কোনো ধরনের অবজেক্ট তৈরি করা ছাড়াই। ঠিক আছে? যদিও স্ট্যাটিক ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হচ্ছে কোনো একটা ক্লাসের আন্ডারে বা কোনো একটা ক্লাসের ভিতরে, কিন্তু ওই ক্লাসের কোনো অবজেক্ট তৈরি না করেই আমরা এই স্ট্যাটিক ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? অ্যান্ড আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে যদি স্ট্যাটিক ডিক্লেয়ার করতে চাই, অবশ্যই তার আগে এই স্ট্যাটিক কিওয়ার্ডটা জুড়ে দিতে হবে। ঠিক আছে? তো যখন আমরা কোনো একটা ভেরিয়েবলের আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা অ্যাড করে দিচ্ছি, সাথে সাথে এই ভেরিয়েবলটা স্ট্যাটিক ভেরিয়েবল হিসেবে পরিগণিত হচ্ছে, এবং সেই অনুযায়ী হচ্ছে এই যে প্রপার্টিগুলোর কথা বললাম, এই প্রপার্টিগুলো তার মধ্যে হচ্ছে থাকবে। ওকে, সো যখনই আমরা কোনো একটা ভেরিয়েবলকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করতেছি, অ্যাকচুয়ালি যখন শুধুমাত্র স্ট্যাটিক ইন্ট এ ইকুয়াল টু সামথিং বা স্ট্যাটিক ইন্ট এ, এরকম একটা ডিক্লারেশন যখন আমরা দিচ্ছি, এটা শুধুমাত্র ডিক্লারেশন হয়। এখানেও আমাদের নর্মাল ভেরিয়েবলের সাপেক্ষে একটা পার্থক্য। ঠিক আছে? যে নর্মালি আমরা যখন একটা ক্লাসের ভিতরে যখন একটা ভেরিয়েবল যখন তৈরি করি, তার অবজেক্ট তৈরি করার সাথে সাথেই হচ্ছে তার একটা মেমোরি অ্যালোকেশন হয়ে যায়। ঠিক আছে? বাট যখন আমরা ভেরিয়েবলকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করতেছি, যদিও সেটা একটা ক্লাসের আন্ডারে ডিক্লেয়ার করতেছি, কিন্তু তার কোনো মেমোরি অ্যালোকেশন হয় না। ঠিক আছে? তার জন্য আমাদের অ্যাকচুয়ালি আলাদাভাবে হচ্ছে তাকে ডিফাইন করা লাগে, ক্লাসের বাইরে গিয়ে সেটাকে আমাদের আলাদাভাবে ডিফাইন করতে হয়। ঠিক আছে? সেই কথাটা আমরা এখানে বলার চেষ্টা করতেছি। হোয়েন ইউ ডিক্লেয়ার এ স্ট্যাটিক ডাটা মেম্বার উইদিন এ ক্লাস, ইউ আর নট ডিফাইনিং ইট। আমরা এটাকে ওই মুহূর্তে বলছি না যেটাকে ডিফাইন করা হয়েছে, তার পরিবর্তে ইউ মাস্ট প্রোভাইড এ গ্লোবাল ডেফিনিশন ফর ইট এলসহোয়ার, মানে বাইরে কোথাও, এবং বাইরে কোথায়, আউটসাইড দ্য ক্লাস, ক্লাসের বাইরে গিয়ে আমাকে এটার ডেফিনেশনটা দিতে হবে। ঠিক
আছে? সো সেই ডেফিনিশনটা দেওয়ার উপায় কি? সো দিস ইজ ডান বাই রিডিক্লেয়ারিং দ্য স্ট্যাটিক ভ্যারিয়েবল ইউজিং দ্য স্কোপ রেজুলেশন অপারেটর টু আইডেন্টিফাই দ্য ক্লাস টু হুইচ ইট বিলংস। মানে কোন ক্লাসের আন্ডারে আমার এই স্ট্যাটিক ভেরিয়েবলটা কাজ করছে বা কোন ক্লাসের আন্ডারে আমরা এই স্ট্যাটিক ভেরিয়েবলটাকে ডিফাইন করতেছি, সেটা বুঝতে পারবো আমরা কি দিয়ে? যখন এটাকে ডিফাইন করব। এবং ডিফাইন করার উপায়টা কি? ডিফাইন করার উপায়টা হচ্ছে আমাদের ক্লাস নামটা লাগবে, ক্লাস নামটার পরে স্কোপ রেজুলেশন অপারেটরটা লাগবে, যেটা দিয়ে আমি আসলে বোঝানোর চেষ্টা করতেছি যে এটা কোন ক্লাসের আন্ডারে এই স্ট্যাটিক ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করতেছি। ঠিক আছে? সো ক্লাস নেম দেন স্কোপ রেজুলেশন অপারেটর, তারপর হচ্ছে আমার ওই ভ্যারিয়েবলটা আমি যদি তার কোনো ইনিশিয়াল ভ্যালু বা যে কোনো কিছু যদি করতে চাই, প্রসেসিং যদি করতে চাই, তাহলে সেই ইনিশিয়াল ভ্যালুটা আমরা দেব হচ্ছে বা ওটাকে রিডিফাইন করব হচ্ছে ক্লাসের বাইরে গিয়ে। আচ্ছা, এবং ওই মোমেন্টে গিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি ওই ভ্যারিয়েবলটার জন্য মেমোরি অ্যালোকেশন হয়। ঠিক আছে? সো যখনই হচ্ছে আমরা এই রিডিফিনিশনটা দিচ্ছি ক্লাসের বাইরে গিয়ে, তখন হচ্ছে তার জন্য মেমোরি অ্যালোকেশনটা হবে। এবং আরো একটা ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে, নরমালি হচ্ছে আমাদের ভেরিয়েবলের জন্য কোনো ধরনের ডিফল্ট ভ্যালু থাকে না। ঠিক আছে? সি বা সি প্লাস প্লাসে আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তার জন্য কিন্তু কোনো ডিফল্ট ভ্যালু তৈরি হয় না অটোমেটিক্যালি। বাট যদি আমরা সেটাকে একটা স্ট্যাটিক ভেরিয়েবল হিসেবে যদি ডিক্লেয়ার করি, তাহলে তার জন্য একটা ডিফল্ট ভ্যালু থাকে। ঠিক আছে? সো সেই কথাটাই বলা হচ্ছে অল স্ট্যাটিক মেম্বার ভেরিয়েবলস আর ইনিশিয়ালাইজ টু 0 বাই ডিফল্ট। মানে ইন্টিজার যদি হয়ে থাকে, ইন্টিজার টাইপের যদি হয়ে থাকে তাহলে সেটা 0, ফ্লোট টাইপের যদি হয়ে থাকে যেমন ফ্লোট, ডাবল এগুলো যদি হয়ে থাকে তাহলে 0.0 দিয়ে সেটা অটোমেটিক্যালি ইনিশিয়ালাইজেশন হবে। ঠিক আছে? সেই ইনিশিয়ালাইজেশনটা অটোমেটিক হবে। And a static member variable exists before any object of its class is created, যেটা বললাম যে এটা কোনো ধরনের অবজেক্ট তৈরি করা ছাড়াই আমরা এটা ব্যবহার করতে পারবো। তার মানে হচ্ছে এটা কোনো ধরনের অবজেক্ট তৈরি করার আগেই এই ভেরিয়েবলটা এক্সিস্ট করবে। ঠিক আছে? সো যখনই আমি মেইন ফাংশনটা ডিক্লেয়ার করতেছি বা হচ্ছে যখনই ক্লাসটা ডিফাইন করে তার ভিতর বাইরে গিয়ে যখন স্ট্যাটিক ভেরিয়েবলটাকে আমরা ডিফাইন করতেছি, তখনই তার জন্য মেমোরি অ্যালোকেশনটা হয়ে যাচ্ছে। তার মানে তখন থেকেই তার এক্সিস্টেন্স ওই ক্লাসটার মধ্যে অ্যাভেলেবল। ঠিক আছে? সো এটা ক্লাস ভেরিয়েবল হিসেবে তার এক্সিস্টেন্স থাকবে, অবজেক্ট ভেরিয়েবল না, এটা ক্লাস ভেরিয়েবল হবে যখন আমরা কোনো একটা ভেরিয়েবলকে স্ট্যাটিক ভেরিয়েবল হিসেবে ডিফাইন করব। আর এটাকে ইউজ করতে পারবো কিভাবে? সো স্ট্যাটিক মেম্বার ক্যান বি অ্যাক্সেস থ্রু অ্যান অবজেক্ট অফ দ্য ক্লাস। সো অবজেক্টের সাপেক্ষে ব্যবহার করতে পারবো। নরমালি একটা ভেরিয়েবলকে আমরা যেভাবে অ্যাক্সেস করি, অবজেক্ট নেম ডট ভেরিয়েবল নেম, অথবা or it can be accessed independent of any object via the class name and the scope resolution operator. সো এই অংশটা কিন্তু টোটালি নিউ আমাদের। যে কোনো একটা ভেরিয়েবলের সাপেক্ষে আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে যদি ব্যবহার করতে চাই, আমরা জানি এটাকে শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারি হচ্ছে তার অবজেক্টের সাপেক্ষে। মানে অবজেক্টের যদি অবজেক্ট যদি ক্রিয়েট করি, তাহলে অবজেক্ট ক্রিয়েট করার পরে সেই অবজেক্টের নাম, তারপর ডট অপারেটর, তারপর হচ্ছে সেই ভেরিয়েবলের নাম। তাহলে শুধুমাত্র আমরা একটা ভেরিয়েবলকে ব্যবহার করতে পারি অবজেক্টের সাপেক্ষে বা ক্লাসের বাইরে। কিন্তু যদি সেটা স্ট্যাটিক ভেরিয়েবল হয়ে থাকে, তাহলে সেটা আমরা অবজেক্ট তৈরি না করেই ব্যবহার করতে পারবো। এবং সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কিভাবে সেটাকে? যদি মনে করলাম যে আমাদের একটা ক্লাসের মধ্যে একটা স্ট্যাটিক ভেরিয়েবল আছে, কিন্তু সেটার জন্য আমরা কোনো অবজেক্ট তৈরি করি নাই, কিন্তু আমরা ওই স্ট্যাটিক ভেরিয়েবলটাকে ব্যবহার করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের ওয়ে হচ্ছে কি? ক্লাস নেম, স্কোপ রেজুলেশন অপারেটর, দেন দা ভেরিয়েবল নেম। এটুকু দিয়েই কিন্তু আমরা সেই ভেরিয়েবলটাকে ব্যবহার করতে পারবো এবং সেটার উপর বিভিন্ন ধরনের প্রসেসিংও করতে পারবো। ঠিক আছে? সেটার অবজেক্ট, ওই ক্লাসটার অবজেক্ট এক্সিস্ট করুক বা না করুক। ঠিক আছে? সো ইউজুয়াল অ্যাক্সেস রুলস অ্যাপ্লাই ফর অল স্ট্যাটিক মেম্বার, মানে হচ্ছে কে অ্যাক্সেস করতে পারবে, কে অ্যাক্সেস করতে পারবে না, প্রাইভেট হলে কে অ্যাক্সেস করতে পারবে, কে অ্যাক্সেস করতে পারবে না, সেগুলো এখানে সবসময় অ্যাপ্লিকেবল। সো যে কথাটা বলার চেষ্টা করতেছিলাম একটা ছোট্ট এক্সাম্পলের মাধ্যমে সেটা বর্ণনা করার চেষ্টা করতেছি। এইখানে আমাদের মাই ক্লাস নামে একটা ক্লাস আমি ডিফাইন করছি, ইন্টিজার জেড একটা নর্মাল ভ্যারিয়েবল, আর সাথে ইন্টিজার ওয়াই আর একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল। সো এটার আগে যেহেতু আমি স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করেছি, সুতরাং এটা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল হয়ে গেল, যদিও এটা এই ক্লাসের ভিতরে। মানে নর্মালি সে কি কাজ করতো বা কি রকম প্রপার্টি শো করতো, যে নর্মালি এটা যেহেতু হচ্ছে ক্লাসের ভেরিয়েবল, যদি এটা পাবলিক ডোমেনে, তার মানে এটা হচ্ছে অন্য অন্য জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে। ঠিক আছে?
বাট এই মুহূর্তে এটা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল। সো এইটাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, এটাকে আমাকে আগে রিডিফাইন করতে হবে। সো সেই রিডিফিনিশনটা হচ্ছে এইখানে ইন্টিজার, এই ইন্টিজার ডাটা টাইপটা, দেন ক্লাসের নাম, এটা কোন ক্লাসের, মাই ক্লাস ক্লাসের, মাই ক্লাস, দেন স্কোপ রেজুলেশন অপারেটর, দেন ওয়াই। ঠিক আছে, সো আমার সেই স্ট্যাটিক ভেরিয়েবলটা আমি এটাকে কি কাজ করতেছি, ফর এক্সাম্পল এটা এই মুহূর্তে একটা ইনিশিয়াল ভ্যালু দেওয়ার চেষ্টা করতেছি, যে এটার ভ্যালুটা হচ্ছে 5। ঠিক আছে, এবং একটু খেয়াল করে দেখি আমি মেইন ফাংশনের মধ্যে কি কাজ করার চেষ্টা করতেছি, সি আউট করার চেষ্টা করতেছি, মানে আমি প্রিন্ট করতেছি মাই ক্লাস স্কোপ রেজুলেশন অপারেটর ওয়াই, স্কোপ রেজুলেশন অপারেটর, মাই ক্লাস স্কোপ রেজুলেশন অপারেটর ওয়াই। দ্যাট মিনস আমি কি করার চেষ্টা করতেছি, ওয়াই এর ভ্যালুটাকে প্রিন্ট করার চেষ্টা করতেছি। সো যেহেতু এটা একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল, সুতরাং এই ক্ষেত্রে আমি এই ওয়াই কে ব্যবহার করতে পারবো, যদিও সেটা মাই ক্লাসের, কিন্তু মাই ক্লাসে কোনো অবজেক্ট আমি তৈরি করি নাই। ঠিক আছে, বাট এটা স্ট্যাটিক মেম্বার হওয়ার কারণে এটার ভ্যালুটা যে 5, সেটাকে আমি এখানে অ্যাক্সেস করতে পারবো বা প্রিন্ট করতে পারবো। ঠিক আছে, উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবল। সো এরকম অনেক ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যে আমার একটা ভ্যারিয়েবল অনেকগুলা ক্লাসের মধ্যে ব্যবহার হবে, বা একটা ক্লাসেরই অনেকগুলো জায়গায় ব্যবহার হতে পারে, অনেকগুলো অবজেক্টের মধ্যে ব্যবহার হবে, কিন্তু তারা প্রত্যেকেই সেম ইনফরমেশন শেয়ার করবে। ঠিক আছে, সো এরকম সেম ইনফরমেশন যদি শেয়ার করতে হয়, আমি যদি একটা ক্লাসের একটা ভেরিয়েবল যদি তৈরি করি, তাহলে যে ঘটনাটা ঘটবে, প্রত্যেকটা অবজেক্টের মধ্যে ওই ভেরিয়েবলটার কপি থাকবে। সুতরাং আমি কিন্তু আর গ্লোবালি তাদেরকে রিকগনাইজ করতে পারতেছি না। ঠিক আছে, বা একটা ভেরিয়েবল, একটা অবজেক্টের মধ্যে যদি ওই ভেরিয়েবলটা ভ্যালু চেঞ্জ করি, অন্য অবজেক্টের মধ্যে কিন্তু তার কোনো রিফ্লেকশন তৈরি হবে না। সুতরাং এই ধরনের ক্ষেত্রে আমার অবশ্যই স্ট্যাটিক ভেরিয়েবল প্রয়োজন হবে, বা এই ধরনের ক্ষেত্রে আমরা স্ট্যাটিক ভেরিয়েবলটাকে ব্যবহার করব। স্ট্যাটিক ভেরিয়েবলটা কি ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা পরে কোডটা রান করে দেখব। আমি স্ট্যাটিক মেম্বার ফাংশনটা তাহলে এর সাথে কভার করে ফেলি। সো স্ট্যাটিক ভেরিয়েবলের মধ্যে আরেকটা হচ্ছে স্ট্যাটিক ফাংশন বা স্ট্যাটিক মেম্বার ফাংশন। সো স্ট্যাটিক ভেরিয়েবলের মতো আমরা একটা ক্লাসে যে কোনো একটা ফাংশনকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে স্ট্যাটিক মেম্বার ফাংশন। ঠিক আছে, সো এই ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপার, এই ফাংশনটাকেও আমরা কিন্তু অবজেক্ট তৈরি না করেই ব্যবহার করতে পারবো, মানে যে কোনো ধরনের জায়গা, যে কোনো জায়গা থেকে হচ্ছে এই ফাংশনটাকে ব্যবহার করা যাবে। ঠিক আছে, এটার ওই যে এটা যেই ক্লাসের মধ্যে ডিফাইন করা, ওই ক্লাসে কোনো অবজেক্ট থাকুক বা না থাকুক। ঠিক আছে, সো এটা একটা নর্মাল ফাংশনের মতো যে কোনো জায়গা থেকেই ব্যবহার করা যাবে। যদিও আমাদের ক্লাসের যদি মেম্বার ফাংশন হয়, সেটা শুধুমাত্র ওই ক্লাসের অবজেক্টের ভিতরে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, বাট এই ক্ষেত্রে আমরা যে কোনো জায়গা থেকে সেটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, so the static functions can be accessed using only the class name and the scope resolution operator. So once again এটাকে ইউজ করার ওয়েটা হচ্ছে ক্লাস নেম, তারপরে স্কোপ রেজুলেশন অপারেটর, এবং তারপরে হচ্ছে ফাংশনের নাম, তারপর সেটাকে আমি ব্যবহার করব। বাট স্ট্যাটিক মেম্বার ফাংশন যদি আমি ডিফাইন করি বা ব্যবহার করতে চাই, এটার ভিতর বেশ কয়েকটা রেস্ট্রিকশন আছে যে এটাকে কিভাবে ব্যবহার করা যাবে বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে, কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, সো দে মে অনলি ডিরেক্টলি রেফার টু আদার স্ট্যাটিক মেম্বার্স অফ দ্য ক্লাস অর এনি আদার ফাংশনস ফ্রম আউটসাইড দ্য ক্লাস। সো প্রথম কথা হচ্ছে দে মে অনলি ডিরেক্টলি রেফার টু আদার স্ট্যাটিক মেম্বার্স অফ দ্য ক্লাস। সুতরাং সে চাইলে অন্য যে কোনো ক্লাসের, ওই ক্লাসের অন্য ফাংশনগুলোকে কল করতে পারবে না। সেটা যদি স্ট্যাটিক হয়ে থাকে, শুধুমাত্র স্ট্যাটিক ফাংশন যদি থেকে থাকে ওই ক্লাসের মধ্যে, তাদেরকেই সে শুধুমাত্র কল করতে পারবে। ঠিক আছে, অ্যান্ড এনি আদার ফাংশনস ফ্রম আউটসাইড দ্য ক্লাস, যদি ক্লাসের বাইরে যদি হয়ে থাকে, তাহলে অন্য যে কোনো ফাংশনকে সে কল করতে পারবে। এটা খুব ইম্পর্টেন্ট। যদি একটা ফাংশনকে আমি ক্লাসের একটা ফাংশনকে যদি স্ট্যাটিক ফাংশন হিসেবে যদি ডিক্লেয়ার করি, ঠিক আছে, তাহলে ওই ক্লাসের অন্যান্য ফাংশনগুলোকে আমি ব্যবহার করতে পারবো না, যদি না তারা স্ট্যাটিক হয়। ঠিক আছে,
আর ক্লাসের বাইরে থেকে আমি যে কোনো ফাংশনকে এই স্ট্যাটিক ফাংশন থেকে কল করতে পারবো। সেকেন্ড যে বৈশিষ্ট্যটা, এই স্ট্যাটিক মেম্বার ফাংশন ডাজ নট হ্যাভ এ দিস পয়েন্টার। ঠিক আছে, সো এই দিস পয়েন্টারের ব্যবহারটা আমাদের এর পরে আসবে, বা এর পরের লাইনটাও যেটা আছে যে স্ট্যাটিক মেম্বার ফাংশন মে নট বি ভার্চুয়াল। ঠিক আছে, সো ভার্চুয়াল ফাংশন হিসেবেও আমরা স্ট্যাটিক ফাংশনকে ব্যবহার করতে পারবো না, বা যদি কোনো ফাংশন ভার্চুয়াল হয় তাহলে সেটা স্ট্যাটিক ফাংশন হতে পারবে না। ঠিক আছে, আর এর আগে যেটা বললাম যে এটার মধ্যে আমরা দিস পয়েন্টার ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, সো এই দুইটা জিনিস আমরা পরে পাবো। ফাইনালি দে ক্যান নট বি ডিক্লেয়ার্ড অ্যাজ কনস্ট্যান্ট অর ভোলাটাইল। ঠিক আছে, সো স্ট্যাটিক ফাংশনকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। এখানে আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে ভোলাটাইল। ঠিক আছে, সো এই ক্ষেত্রেও তাকে আমরা স্ট্যাটিক ফাংশন হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। সো এই প্রপার্টিগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক ফাংশনের ক্ষেত্রে অবশ্যই মেনটেন করতে হবে। বাট ওয়ান্স অ্যাগেন সেম কনসেপ্ট, যে আমি স্ট্যাটিক ফাংশন কেন ডিফাইন করব, বা কোনো একটা ফাংশনকে কেন স্ট্যাটিক হিসেবে ডিফাইন করব, এটা আমি ব্যবহার করতে পারবো উইদাউট ক্রিয়েটিং এনি অবজেক্ট অফ দ্যাট ক্লাস। আচ্ছা, ওই ক্লাসের কোনো অবজেক্ট তৈরি না করেই আমি এই জাতীয় একটা ফাংশনকে ব্যবহার করতে পারবো। তো এখন চিন্তা করেন, আমরা নর্মালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যখন করতেছি আমাদের অবশ্যই ক্লাস লাগবে, রাইট? আমাদের যে কোনো প্রোগ্রাম থাকবে হচ্ছে সবগুলা ক্লাসের আন্ডারে এক একটা ক্লাস। এখন ক্লাস, প্রত্যেকটা ক্লাসই আমি ব্যবহার করতে পারবো, ক্লাসের প্রপার্টি বা ফাংশনগুলোকে ব্যবহার করতে পারবো যদি ক্লাসের অবজেক্ট থেকে থাকে। এখন আপনার এমন যদি হয়ে থাকে যে একটা ফাংশন যেটা অ্যাকচুয়ালি বিভিন্ন ক্লাসের মধ্যে ব্যবহার হতে পারে, এবং আমি এটাকে ব্যবহার করতে চাই এটা কোনো ধরনের অবজেক্ট তৈরি করার আগেই। ঠিক আছে, যেহেতু এখানে সবকিছু ক্লাসের সাপেক্ষে, সুতরাং ক্লাসের অবজেক্ট তৈরি না করে কিন্তু তাহলে আমার ব্যবহার করার কোনো উপায় থাকছে না। সো এই ধরনের সিচুয়েশনটা যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, বা এই ধরনের সিচুয়েশনে যাতে এরকম একটা ফাংশনকে আমরা ব্যবহার করতে পারি, সেই জন্যই হচ্ছে স্ট্যাটিক মেম্বার ফাংশন। ঠিক আছে, সো স্ট্যাটিক মেম্বার ফাংশনের মূল কথাই হচ্ছে আমরা এটার অবজেক্ট তৈরি না করেই এটাকে ব্যবহার করতে পারবো, এবং ক্লাসের ভিতরেও ব্যবহার করতে পারবো, যদি অন্যান্য স্ট্যাটিক ফাংশনগুলো থেকে থাকে তাদের ব্যবহার করতে পারবো। আর ফাংশনের বাইরে, ওই ক্লাসের বাইরে যে কোনো জায়গা থেকে হচ্ছে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, সো এটা ছিল হচ্ছে আমাদের মোটামুটি গত ক্লাসের। আমি এইটা স্ট্যাটিক ফাংশন এবং স্ট্যাটিক মেম্বারটা একটু জাস্ট কোড বক্সে দেখানোর চেষ্টা করছি, এরপর আমরা নতুন লেকচারে চলে যাব। এরপর যে কারো কোনো কোয়েশ্চেন আছে, আমরা যে স্ট্যাটিক মেম্বার ফাংশন এবং স্ট্যাটিক ভেরিয়েবল ডিফাইন করার চেষ্টা করলাম, উদ্দেশ্য বা কিভাবে ব্যবহার করব, কারো বুঝতে কোনো সমস্যা আছে? Okay. কোডটা কপি করে নিচ্ছি। সো কোড বক্সের উইন্ডোটা দেখা যাচ্ছে। এই আমাদের লেকচার স্লাইডে যে কোডটা ছিল সেটাকে জাস্ট কপি করছি। তো এখানে একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ক্লাস ডিক্লারেশন।
এটুকু হচ্ছে আমার ক্লাসটা, মাই ক্লাস। এখানে স্ট্যাটিক ইন্টিজার ওয়াই। সো মাই ক্লাসকে আমি এখন রিডিফাইন করলাম এখানে ওয়াই হিসেবে, আর এখানে এসে নর্মালি ওয়াইকে প্রিন্ট করতেছি। সো এইটাকে আমি রান করার চেষ্টা করছি, আমার ওয়াইয়ের ভ্যালুটা প্রিন্ট করছি। সো এখন একটু খেয়াল করে দেখি আসলে আমরা কি করার চেষ্টা করছি। নর্মালি এটা যদি স্ট্যাটিক যদি না হতো, বা এই যে ইন্টিজার এখানে যে জেড ভেরিয়েবলটা আছে, এই জেড ভেরিয়েবলটাকে কি আমরা নর্মালি ব্যবহার করতে পারি? এখান থেকে যদি অ্যাক্সেস করার চেষ্টা করি, cout ফর এক্সাম্পল z, সো আমি এটাকে এখন কম্পাইল করতে যাই, সাথে সাথে হচ্ছে আমার এই লাইনটাতে একটা এরর চলে আসছে, ঠিক আছে। সো এরর z ওয়াজ নট ডিক্লেয়ার্ড ইন দিস স্কোপ। তার কারণ হচ্ছে z এর স্কোপ এই অংশের মধ্যে নাই। তার কারণ কি, z হচ্ছে আমার এই ক্লাসের একটা ভ্যারিয়েবল, ঠিক আছে। আর এই z ভ্যারিয়েবলটাকে আমরা ব্যবহার করতে পারবো যদি আমার একটা অবজেক্ট তৈরি হয়ে থাকে, শুধুমাত্র সেক্ষেত্রে। ফর এক্সাম্পল মাই ক্লাস ওবি, ওকে, ওবি ডট জেড। এখন যদি আমি রান করার চেষ্টা করি, এখন কিন্তু আর এখানে কোনো এরর নাই, কোন ধরনের ওয়ার্নিং নাই। সো ফর এক্সাম্পল এই মুহূর্তে জেড এর যদিও কোনো ভ্যালু নেই, হয়তো একটা গার্বেজ ভ্যালু প্রিন্ট করবে, বাট আমরা এটাকে চাইলে প্রিন্ট করতে পারি। তো রান করে দেখি, ঠিক আছে। সো প্রথমে দেখা যাচ্ছে একটা হাবিজাবি ভ্যালু চলে আসছে, তারপরে হচ্ছে লাস্টে 5 হচ্ছে ওয়াই এর ভ্যালুটা যদিও। সো একটা ইনডেল দিয়ে দিই, তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। ওকে, সো এখন খেয়াল করে দেখেন এই 1963481194 এরকম একটা গার্বেজ ভ্যালু আমাদের প্রিন্ট করতেছে। বাট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা এই ভ্যারিয়েবলটাকে ব্যবহার করতে পারতেছি কিভাবে, তার অবজেক্টের মাধ্যমে। অন্যদিকে খেয়াল করে দেখেন ওয়াই ভ্যারিয়েবলটাও কিন্তু এই ক্লাসেরই একটা ভ্যারিয়েবল, কিন্তু তাকে কিন্তু আমি কোন ধরনের অবজেক্ট তৈরি না করে ব্যবহার করতে পারতেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবলের ব্যবহার, ঠিক আছে। একই রকম ভাবে কোন একটা ফাংশনকেও আমরা স্ট্যাটিক হিসেবে ডিফাইন করতে পারি, ঠিক আছে। সো এইটাকে আমি ব্যবহার করতে চাচ্ছি, কিভাবে সেটা করব। সো আমাদের এটাকে ইয়েকে ডিফাইন করার জন্য আমাদের উপায়টা কি, আমরা এখান থেকে আসি মেম্বার ফাংশনকে। সো মেম্বার ফাংশনকে আমরা হচ্ছে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করতে পারবো। সো এটাকে যদি আমি ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমার লাগবে হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর। ফর এক্সাম্পল এইটাকে আমি ডিক্লেয়ার করেছি হচ্ছে, এটাকে তো বাইরে ডিক্লেয়ার করেছি, এটা এখন এই ক্লাসের ভিতরে, ঠিক আছে। কোথায় ভুল হয়েছে, একটা ব্র্যাকেট বেশি আছে। সো এই মুহূর্তে এটা কোনো প্রবলেম নেই, বাট আমি অবজেক্ট তৈরি না করেই হচ্ছে চাচ্ছি এই টেস্ট ফাংশনটাকে ব্যবহার করতে। সো মাই ক্লাস ওকে। সো কোনো ধরনের এরর বা ওয়ার্নিং নাই, বাট আমরা একটু প্রিন্ট করার চেষ্টা করি, ঠিক আছে। সো খেয়াল করে দেখি, আপনাদের এখানে কি দেখা যাচ্ছে ব্ল্যাক উইন্ডোটা? না স্যার। ডস উইন্ডোটা দেখা যাচ্ছে না?
না স্যার। সেটা তো বলবেন। এতক্ষণ কি দেখা গেছিল? স্যার কোড ব্লকসটা দেখা গেছে স্যার, কিন্তু ওই যে মানে রান উইন্ডোটা স্যার দেখা গেল যায়নি। একবারও দেখা যায়নি? আর রান উইন্ডোটা প্রথমে স্যার দেখা গেছিল, পরে আর যায় নাই। পরে আর দেখা যায়নি, আচ্ছা ঠিক আছে। এখন কি দেখা যায়? জি স্যার। সো সমস্যা 5-এর পরে একটা ইন্ডেল দিয়ে দেই, তাহলে বোঝা যাবে। সো এখানে খেয়াল করে দেখেন, প্রথমে একটা গার্বেজ ভ্যালু আসছে, সেটা কার জন্য? যে আমরা জেড কে প্রিন্ট করার চেষ্টা করছি, যেহেতু জেড এর কোনো ধরনের ইনিশিয়াল ভ্যালু নাই, আমরা এখানে সরাসরি জেড এর ভ্যালুটাকে প্রিন্ট করার চেষ্টা করছি, ঠিক আছে? এই জন্য হচ্ছে এরকম একটা গার্বেজ ভ্যালু আসতেছে। সো এটাও একটু চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল জেড ইকুয়াল টু 10। ওকে, সো এখন দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। সো জেড এর ভ্যালু আমরা পাচ্ছি 10, যেটা হচ্ছে স্ট্যাটিক মেম্বার হিসেবে আমরা ব্যবহার করতেছি অবজেক্ট তৈরি করা ছাড়াই। সরি, জেড কে ব্যবহার করতেছি হচ্ছে অবজেক্ট তৈরি করে মাই ক্লাস ওবি। সো ওবি ডট জেড হিসেবে হচ্ছে 10 কে প্রিন্ট করলাম। দেন আমি প্রিন্ট করার চেষ্টা করলাম ওয়াই কে, যেটা হচ্ছে এখানকার একটা স্ট্যাটিক মেম্বার, এবং এটা কিন্তু এই অবজেক্টের সাপেক্ষে আমি প্রিন্ট করি নাই, আমি এটাকে প্রিন্ট করার চেষ্টা করছি হচ্ছে ক্লাসের সাপেক্ষে। সো ক্লাস নেম, স্কোপ রেজুলেশন অপারেটর, দেন ভ্যারিয়েবলের নামটা, যেটা হচ্ছে আমার একটা স্ট্যাটিক ভ্যারিয়েবল। সো সেটা হচ্ছে ওয়াই। ওকে, সো সেটা কিন্তু আমি সুন্দরভাবে ব্যবহার করতে পারতেছি, এখানে কিন্তু কোনো এরর পাচ্ছি না। থার্ড, স্ট্যাটিক মেম্বার ফাংশন হিসেবে ডিফাইন করছি হচ্ছে টেস্ট ফাংশনটাকে, ঠিক আছে? সো স্ট্যাটিক কিওয়ার্ড জুড়ে দিয়েছি, সো দ্যাট মিনস এটা একটা স্ট্যাটিক ফাংশন, এবং এটাকেও কিন্তু কোনো অবজেক্টের সাপেক্ষে আমি এখানে কল করি নাই, এটাকে আমি কল করেছি জাস্ট ক্লাসের নাম দিয়ে। সুতরাং আমার এখানে অবজেক্ট তৈরি করা আছে কি নাই এটা এই মুহূর্তে ইররিলেভেন্ট। ফর এক্সাম্পল, এখানে যদি খেয়াল করি যে আমি কোনো ধরনের অবজেক্ট তৈরি করি নাই, ওকে। সো এখানে দেখেন 5, দিস ইজ এ টেস্ট। সো দুইটাই আমি এখানে ব্যবহার করতে পারতেছি, যে যদিও আমার মেইন ফাংশনের মধ্যে আমার এই ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা হয়নি। এবং এই যে ওয়াই ভ্যারিয়েবলটা আমি অন্য আরেকটা ক্লাসও ব্যবহার করতে পারবো, যেহেতু এটা এই ক্লাসের বাইরে, কিন্তু এই ক্লাসের নাম দিয়ে স্কোপ রেজুলেশন অপারেটরের মাধ্যমে এটাকে ব্যবহার করতে পারবো। ঠিক সিমিলারলি এই টেস্ট ফাংশনটাকেও, ঠিক আছে? সো এটাই হচ্ছে স্ট্যাটিক ফাংশন এবং স্ট্যাটিক ভেরিয়েবলের সুবিধা, যে আমরা যদি একটা ক্লাসের মধ্যে এটাকে ডিফাইন করি, যদিও যেহেতু আমরা অবজেক্ট ওরিয়েন্টেড সবগুলোকেই হচ্ছে সবকিছুকে ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করব, বাট ওই ক্লাসের বাইরে থেকেও আমরা চাইলে তার প্রপার্টিগুলোকে ব্যবহার করতে পারবো, যদি সেটা স্ট্যাটিক হিসেবে ডিফাইন করা হয়। ওকে, সো আমরা আজকে নতুন করে শুরু করতে যাচ্ছি হচ্ছে লেকচার 7। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে, পাওয়ার পয়েন্ট? জি স্যার। সো আমরা আজকে যেটা একটু দেখার চেষ্টা করব, ফার্স্ট ওয়ান হচ্ছে ফাংশন ওভারলোডিং, এন্ড ওইটার সাপেক্ষে কনস্ট্রাক্টর ওভারলোডিং, আর এরপরে দেখবো হচ্ছে ইনলাইন ফাংশন এবং ডিফল্ট ফাংশন আর্গুমেন্ট। সো দেখি কতটুকু কভার করা যায়। সো ফাংশন ওভারলোডিং অর মেথড ওভারলোডিং। সো ফাংশন এবং মেথড দুইটাই সেম টার্ম, যেটা আমরা সিতে ফাংশন হিসেবে দেখে আসছি, এটাই হচ্ছে সি প্লাস প্লাসের মধ্যে মেথড। ওকে, সো ফাংশন ওভারলোডিং কি আর মেথড ওভারলোডিং? সো ফাংশন ওভারলোডিং ইজ দ্য প্রসেস অফ ইউজিং দ্য সেম নেম ফর টু অর মোর ফাংশনস। মানে একই নামে এক বা একাধিক ফাংশন থাকবে, যদি এরকম একটা অবস্থা হয় যে এক বা একাধিক ফাংশনের নাম সেম, তখনই আমরা তাদেরকে বলবো হচ্ছে এখানে এই ফাংশনগুলোকে ওভারলোড করা হয়েছে, বা এখানে ফাংশন ওভারলোডিংটা আমরা ব্যবহার করেছি, ঠিক আছে? সো
So method overloading is used to support polymorphism. So আমরা C++ এর মধ্যে তিনটে প্রপার্টি দেখে আসছিলাম, একটা হচ্ছে ইনক্যাপসুলেশন, একটা হচ্ছে পলিমরফিজম, আর একটা হচ্ছে ইনহেরিটেন্স। তো এর আগে আমরা যে বিভিন্ন অ্যাক্সেস মডিফায়ার গুলো ব্যবহার করে আসছিলাম, সেটাকে আমরা দেখছিলাম যে এটা অ্যাকচুয়ালি এনক্যাপসুলেশন যে প্রপার্টিটা C++ এর, সেই প্রপার্টিটার জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাক্সেস মডিফায়ার ব্যবহার করে আসছি। আর এখানে যে ফাংশন ওভারলোডিং বা মেথড ওভারলোডিং যেটা ব্যবহার করতেছি, এটা মূলত হচ্ছে আমাদের পলিমরফিজম যে প্রপার্টিটা আছে, সেই প্রপার্টিটার সাপেক্ষে হচ্ছে আমরা এই ফাংশন ওভারলোডিং বা মেথড ওভারলোডিংকে ব্যবহার করে থাকি। সো কেন এই ফাংশন ওভারলোডিং বা মেথড ওভারলোডিং? সো এরকম অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন আমরা কনস্ট্রাক্টরের মধ্যে গত ক্লাসে আলোচনা করতেছিলাম যে আমরা একই ক্লাসের মধ্যে অনেকগুলো কনস্ট্রাক্টর আমরা চাইলে ডিফাইন করতে পারি, ঠিক আছে? তো এটাই মূলত হচ্ছে ওভারলোডিং, যেটা হচ্ছে আমরা পরবর্তীতে আলোচনা করতেছি, যে একই জিনিস ভিন্ন ভিন্ন ফর্মে থাকবে। ফর এক্সাম্পল, আমরা একটা ক্যালকুলেটর তৈরি করতে চাচ্ছি যেখানে হচ্ছে যোগ করব। সেই যোগের কাজটা কি ধরনের হতে পারে? দুটি ইন্টিজার সংখ্যা যোগ হতে পারে, দুটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারেরও যোগ হতে পারে, তাই না? সো অথবা দুইটা ডাবল টাইপের ভেরিয়েবলের যোগ আমরা করতে চাই। এখন আমার ইউজার কোন ইনপুট দেবে সেটা তো আমি জানি না। সে কি আমার, যদি ক্যালকুলেটরের মতো একটা জিনিস যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমার দুটো ইন্টিজার নাম্বার দিলেও তার যোগফলের রেজাল্ট আমাকে দেখাতে হবে, আবার দুইটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিলেও কিন্তু তাকে আমার যোগ করে দেখাতে হবে। সুতরাং সে কোন ধরনের নাম্বার ইনপুট দিচ্ছে সেটা সাপেক্ষে আমার কিন্তু, ফর এক্সাম্পল, ক্যালকুলেটরের মধ্যে বাটন কিন্তু একটাই, আমি যখন অ্যাড বাটনটা চাপছি আমার কিন্তু যোগের রেজাল্টটা দিয়ে দিচ্ছে। এটার জন্য আমি কিন্তু চাইলে যে ওই ইন্টিজার প্লাস, ফ্লোট প্লাস, এরকম কোনো কিছু কিন্তু সাপোর্ট আমার কাছে নেই। তার মানে কি, আমাকে মেথডের মধ্যেই বা আমার যে ক্লাসটা আছে সেখানে হচ্ছে এই সাপোর্টটা প্রোভাইড করতে হবে, যে আমার নাম্বারটা যদি দুইটা যদি ইন্টিজার নাম্বার যদি দেয় তাহলে আমাকে যোগ করতে হবে, দুটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার যদি দেয় তাহলে আমাকে যোগ করতে হবে, অথবা একটা ইন্টিজার নাম্বার একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার দিলেও আমাকে যোগের রেজাল্টটা দেখাতে হবে, ঠিক আছে? সো একই কাজ করার জন্য আমার যখন বিভিন্ন ধরনের ফর্ম দরকার হচ্ছে, তখনই আমরা ব্যবহার করতেছি হচ্ছে এই পলিফর্ম বা পলিমরফিজম। শব্দটা আসছে হচ্ছে, মরফিজম মানে হচ্ছে আকার বা আকৃতি, ঠিক আছে? আর পলি মানে হচ্ছে বিভিন্ন ফর্ম, ঠিক আছে, মানে অনেকগুলা। সো একই জিনিসের অনেকগুলা ফর্ম, সেই জন্য এখানে নামটা ব্যবহার করা হচ্ছে যে পলিমরফিজম। সো এটা দিয়ে আমরা কি করার চেষ্টা করি? মূলত হচ্ছে আমাদের একটা প্রোগ্রামের কমপ্লেক্সিটিটা কমানোর চেষ্টা করি। কমপ্লেক্সিটি বলতে কি বোঝানো হচ্ছে? যেমন আমরা যদি এখানে এড এর জন্য যদি 4টা ফাংশন আলাদা আলাদাভাবে লেখার প্রয়োজন হতো, তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা আরো বেশি কমপ্লেক্স হয়ে যেত। যে দুটো ইন্টিজার নাম্বারের জন্য আমরা একটা যোগের মেথড, একটা ইন্টিজার একটা ফ্লোট নাম্বারের জন্য একটা যোগের মেথড, একটা ফ্লোট একটা ডাবলের জন্য একটা যোগের মেথড, দুটো ডাবল টাইপের নাম্বারের জন্য একটা যোগের মেথড, মানে একটা কাজ করার জন্য আমার 4টা কাজ এখানে আলাদা আলাদাভাবে ডিফাইন করা হচ্ছে। বাট সেটা না করে আমরা হচ্ছে একটা নামই রাখছি ফাংশনটার, কিন্তু সেটার ফরমেশনটাকে চেঞ্জ করে দিচ্ছি, যে কোনটার ক্ষেত্রে কোনটা ব্যবহার হবে সেটা আসলে যখন ইউজার ইনপুট দেবে সেটা সাপেক্ষে আমার করসপন্ডিং ভার্সনটা আমি ব্যবহার করব, ঠিক আছে? এখন কিভাবে এই কাজটা করা যেতে পারে, ঠিক আছে? So when an overloaded method is called, the type and or the number of argument is used to decide which version of the function to call. Okay, so এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা কিভাবে বুঝবো, যেহেতু আমরা একই নাম দিয়ে 3-4টা ফাংশন ডিক্লেয়ার করছি, ঠিক আছে? তাহলে কোনটা ব্যবহার হবে, তাহলে কোনটা ব্যবহার হবে সেই জিনিসটা আমি কিভাবে বুঝতে পারবো? সেই জিনিসটা আমরা বুঝতে পারবো তার টাইপ দিয়ে। টাইপ বলতে এখানে বোঝানো হচ্ছে রিটার্ন টাইপ, ঠিক আছে? সো তার রিটার্ন টাইপ এবং তার সাথে কয়টা আর্গুমেন্ট। সো দ্য রিটার্ন টাইপ এন্ড অর দ্য নাম্বার অফ আর্গুমেন্ট, এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে আমরা ডিস্টিংগুইশ করব কোন ভার্সনটা ব্যবহার করব, কোন ফাংশনটাকে ব্যবহার করব এই মুহূর্তে আমার কাজটা করার জন্য, ঠিক আছে? এখানে শুধুমাত্র রিটার্ন টাইপ, এই ইনফরমেশনটা বলা হচ্ছে দ্য রিটার্ন টাইপ ইজ ইনসাফিসিয়েন্ট টু ডিস্টিংগুইশ টু ভার্সন অফ এ মেথড, ঠিক আছে? মানে কি, মনে করেন আপনার দুইটা ফাংশন আছে, দুইটা রিটার্ন টাইপ সেম, ফর এক্সাম্পল ইন্টিজার অ্যাড, যদিও তাদের নাম্বার অফ প্যারামিটার ভিন্ন। ফর এক্সাম্পল, একটা প্যারামিটার হচ্ছে দুইটাই ইন্টিজার নাম্বার নিচ্ছে, আর আরেকটা হচ্ছে দুইটাই ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিচ্ছে, কিন্তু এই দুইটা দিয়ে কিন্তু আমি বুঝতে পারবো না অ্যাকচুয়ালি আমার কোন ফাংশনটা হচ্ছে এই মুহূর্তে এক্সিকিউশন হবে, ঠিক
আছে, যেহেতু দুইটার রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, সরি আমি এক্সাম্পলটা উল্টোভাবে দিয়ে দিয়েছি। ফর এক্সাম্পল একটা রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার আর একটা রিটার্ন টাইপ হচ্ছে ফ্লোট, কিন্তু দুইটারই প্যারামিটার হচ্ছে সেম, ঠিক আছে, মানে দুইটা ইন্টিজার নাম্বারকে ইনপুট হিসেবে নিচ্ছে। সুতরাং আমি যেহেতু হচ্ছে যখন ফাংশন কল করব, যেহেতু দুইটাই ইন্টিজার প্যারামিটার নিচ্ছে, তাহলে সে কি ইন্টিজার নাম্বারকে রিটার্ন করবে, মানে ইন্টিজার রিটার্ন টাইপের যে ফাংশনটা সেটাকে কল করবে, নাকি হচ্ছে যেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট হচ্ছে রিটার্ন টাইপ হিসেবে আছে সেই ফাংশনটাকে কল করবে। তো এই জিনিসটা যেহেতু আমরা রিটার্ন টাইপ দিয়ে ডিস্টিংগুইশ করতে পারি না, প্যারামিটারের পার্থক্য সেখানে প্রয়োজন হয়, সেই জন্য হচ্ছে এখানে উপরের লাইনটা আমাদের ইম্পর্টেন্ট। দ্য টাইপ এন্ড অফ দ্য নাম্বার অফ আর্গুমেন্ট ইজ ইউজ টু ডিসাইড হুইচ ভার্সন অফ ফাংশন টু কল। সো একটা ছোট্ট এক্সাম্পল এখানে আছে। সো ফর এক্সাম্পল আমার একটা ক্লাস আছে প্রিন্ট ডাটা। ওকে, সো প্রিন্ট ডাটা ক্লাসটার মধ্যে খেয়াল করে দেখেন পাবলিক অংশে ভয়েড প্রিন্ট, তো এটা প্যারামিটার হচ্ছে ইন্টিজার আই, মানে আই একটা ইন্টিজার টাইপের প্যারামিটার হিসেবে নিচ্ছে। আবার আরেকটা হচ্ছে ভয়েড প্রিন্ট, বাট এটা প্যারামিটার হচ্ছে ডাবল। ডাবল ওকে সরি, সো ভয়েড প্রিন্ট এটা নিচ্ছে হচ্ছে ইন্টিজার টাইপের প্যারামিটার, আর ভয়েড প্রিন্ট আরেকটা নিচ্ছে হচ্ছে ডাবল টাইপ প্যারামিটার। থার্ড আরেকটা ফাংশন এটাও প্রিন্ট, এটা নিচ্ছে হচ্ছে ক্যারেক্টার টাইপ প্যারামিটার হিসেবে। সো এখানে খেয়াল করে দেখি তিনটারই রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, ঠিক আছে, যদিও তাদের নাম্বার অফ প্যারামিটার সেম, কিন্তু টাইপ অফ প্যারামিটার ডিফারেন্ট, ঠিক আছে। নাম্বার অফ প্যারামিটার যদিও সেম, বাট টাইপ অফ প্যারামিটার ডিফারেন্ট। সো এটার সাপেক্ষে কিন্তু আমি এখন তিনটা ফাংশনকে আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারতেছি, বাট প্রিন্ট ফাংশনটার নাম একই, নামটা হচ্ছে প্রিন্ট। সো মেইন ফাংশনের মধ্যে যখনই আসছি, আমি হচ্ছে প্রিন্ট ডাটা, এটা একটা অবজেক্ট তৈরি করলাম পিডি। সো এখানে খেয়াল করে দেখেন একটা কল করছি আমি 5, মানে ইন্টিজার টাইপের প্যারামিটার দিয়ে আর্গুমেন্ট দিয়ে। সেকেন্ড কলটা দিচ্ছি 500.263, ঠিক আছে, মানে একটা ফ্লোটিং পয়েন্ট বা একটা ডাবল টাইপের ভ্যালু দিয়ে সেম প্রিন্ট ফাংশনটাকে কল দিচ্ছি। তো এই কলটা কিন্তু সেম td.print, বাট চেঞ্জ হচ্ছে তাদের আর্গুমেন্টের মধ্যে, কেননা এখানে আমাদের প্যারামিটার ছিল ডিফারেন্ট, প্যারামিটারগুলো ডাটা টাইপ হচ্ছে ভিন্ন ভিন্ন, বাট সেম td.print ফাংশনটা আমি কল করছি। সো এইখানে আবার তাকে একটা ক্যারেক্টার ভ্যালু দিয়ে পাঠিয়েছি, সেটা হচ্ছে a। সো এইটার জন্য আমার তিনটা ডিফারেন্ট প্রিন্ট ফাংশনের কল হয়েছে, তিনটা ডিফারেন্ট টাইপের আর্গুমেন্ট দিয়ে, এবং এই ফাংশনটাকে আমি কিন্তু প্রিন্ট ফাংশনটাকে ব্যবহার করতেছি। আচ্ছা, প্রত্যেকটাই হচ্ছে আমার ভয়েড প্রিন্ট ডেফিনিশন। সো এই যে হোল প্রসেসটা, ঠিক আছে, সো আমি জানি না ইউজার কি আমাকে 5 ইনপুট দেবে, না 500.263 ইনপুট দেবে, নাকি একটা ক্যারেক্টার এ দেবে। তো যেটাই দিক না কেন আমার করসপন্ডিং প্রিন্ট ফাংশনটা সিস্টেম থেকে রান করবে এবং আমাকে করসপন্ডিং আউটপুটটা দিয়ে দেবে। আচ্ছা, সো এই মেকানিজমটাকে আমরা বলছি হচ্ছে ফাংশন ওভারলোডিং বা মেথড ওভারলোডিং, এবং যেই প্রপার্টির মাধ্যমে হচ্ছে এই সাপোর্টটা আমরা পাচ্ছি অবজেক্ট ওরিয়েন্টেডের, সেটা হচ্ছে পলিমরফিজম। সো এই সেম মেকানিজমটাই বা এই প্রপার্টিটাই আমরা ব্যবহার করতেছি হচ্ছে কনস্ট্রাক্টরের জন্য, যেটাকে আমরা বলছি হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। যেহেতু কনস্ট্রাক্টর হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে, সো এই জন্য এই কনস্ট্রাক্টর মেথডটাকে আমরা এখানে ব্যবহার করতেছি ওভারলোডিং করে, যে যদি আমার ইনিশিয়ালাইজেশন পারপাসে যদি ভিন্ন ভিন্ন প্যারামিটার যুক্ত অবজেক্ট যদি তৈরি করা লাগে, ঠিক আছে, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এই কনস্ট্রাক্টর ওভারলোডিংটা আমরা ব্যবহার করব। সো একই মেথড, যেহেতু কনস্ট্রাক্টর হচ্ছে কি আমাদের ক্লাসের নামে হুবহু সেম নামের একটা ফাংশন, ঠিক আছে, যার কোনো রিটার্ন টাইপ থাকে না,
এবং ওভারলোড করব হচ্ছে কিসের সাপেক্ষে, তার নাম্বার অফ প্যারামিটার এন্ড টাইপ অফ প্যারামিটারের সাপেক্ষে। একই রকম কনসেপ্ট, যে আমার অবজেক্ট যখন তৈরি করব, কি একটা প্যারামিটার যুক্ত অবজেক্ট দিয়ে হচ্ছে ডাটা দিয়ে অবজেক্টটা তৈরি করব, না 5টা প্যারামিটার যুক্ত ডাটা দিয়ে বা 5টা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করে অবজেক্টটা তৈরি করব, সেটার জন্য হচ্ছে আমরা এখানে ওভারলোডিংটাকে ব্যবহার করব। সো সেই এক্সাম্পলটা, যে ফর এক্সাম্পল আমার কিউব একটা ক্লাস আছে, ঠিক আছে, এটার 3টে ভেরিয়েবল এক্স ওয়াই জেড, ঠিক আছে, এবং তার সাপেক্ষে খেয়াল করে দেখি এখানে কিউব, সো এটা কিউব যেহেতু তার কোনো রিটার্ন টাইপ নাই, বাট এটা একটা ফাংশন এবং ফাংশনের বডি দেখে বোঝা যাচ্ছে এটা একটা ফাংশন ডেফিনেশন, যেহেতু নামের সাথে তার নামটা এবং ক্লাসের নামটা সেম, কোনো রিটার্ন টাইপ নেই, দ্যাট মিনস ইটস এ কনস্ট্রাক্টর। এখন এই কনস্ট্রাক্টরটাকে আমরা হচ্ছে কি জন্য ব্যবহার করতেছি, ইনিশিয়ালাইজ করার জন্য। সো প্রথম যে ডেফিনেশনটা, সেটা কি করতেছে, 3টা প্যারামিটার নিচ্ছে, ইন্টিজার আই, ইন্টিজার জে, ইন্টিজার কে, এই 3টা প্যারামিটার নিচ্ছে এবং এই 3টা প্যারামিটারের সাপেক্ষে আমার এক্স ওয়াই জেড এই ভ্যালুগুলোকে ইনিশিয়ালাইজ করতেছে। আই দিয়ে এক্স কে ইনিশিয়ালাইজ করছে, জে দিয়ে ওয়াই কে ইনিশিয়ালাইজ করছে এবং কে দিয়ে জেড কে ইনিশিয়ালাইজ করতেছে। আর নিচেই আরেকটা ডেফিনেশন আমার ওই কিউবেরই, দ্যাট মিনস এই কনস্ট্রাক্টরটাকেই আমি অন্য আরেক রকম ভাবে হচ্ছে ডিফাইন করতেছি। সো 2টা কনস্ট্রাক্টর ফাংশন আমি এখানে ব্যবহার করতেছি, একটা হচ্ছে উইথ প্যারামিটার, আর এটা হচ্ছে যেহেতু এখানে ব্ল্যাঙ্ক, মানে হচ্ছে কোনো প্যারামিটার আমি এখানে ব্যবহার করছি না। সো এটাই হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে। যদি আমরা কোনো ধরনের প্যারামিটার যদি ব্যবহার না করি কনস্ট্রাক্টরে ডিফিনিশনের সময়, তাহলে সেটাই হচ্ছে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর। এই ডিফল্ট কনস্ট্রাক্টরটাকে হচ্ছে আমি এখানে রিডিফাইন করতেছি। নর্মালি কনস্ট্রাক্টর ফাংশনে আমি যদি কোন ধরনের কনস্ট্রাক্টর যদি ডিফাইন না করি, আমরা জানি যে একটা কনস্ট্রাক্টর আমাদেরকে কম্পাইলার প্রোভাইড করে, সেটা হচ্ছে এইটা, বাট সেটা কিন্তু আমার এক্স ওয়াই জেড বা আমার ক্লাস ভেরিয়েবলগুলোকে কিন্তু কোনো ধরনের ইনিশিয়ালাইজেশন প্রোভাইড করে না। তো সেই জিনিসটাকে আমি এখানে রিডিফাইন করছি, সেটা কি, এক্স ওয়াই জেড প্রত্যেকটারই হচ্ছে আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, ঠিক আছে। আর এই ক্লাসের আমাদের একটা মেম্বার মেথড আছে, সেটা হচ্ছে কি, ভলিউম। সো ইন্টিজার ভলিউম, সেই ভলিউম মেথডটা কি কাজ করতেছে, এক্স ওয়াই জেড এই 3টার মাল্টিপ্লিকেশন করে তার ভ্যালুটা আমাদেরকে প্রোভাইড করতেছে। সিম্পলি আমরা যদি কিউবের সাপেক্ষে চিন্তা করি, তার হাইট, উইথ এন্ড ডেপথ, এই 3টে ইনফরমেশন নিচ্ছে ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে, সেটার ভলিউমটা ক্যালকুলেশন করে দিচ্ছে। সো এখন মেইন ফাংশনটা খেয়াল করি। সো এখানে হচ্ছে আমাদের ক্লাসের ডিক্লারেশনটা শেষ, এখানে প্রথম কনস্ট্রাক্টর মেথডটা, দ্বিতীয় কনস্ট্রাক্টর মেথডটা, আর তার মেম্বার ফাংশনটা, তারপরে গিয়ে এই সেমিকোলন দিয়ে আমার ক্লাসের ডিক্লারেশনটা শেষ হলো। ক্লাসের ডিক্লারেশনটা শেষ হওয়ার পরে আমি হচ্ছে মেইন ফাংশনটা নিচ্ছি। সো মেইন ফাংশনের ভিতরে হচ্ছে আমার কিউব, দ্যাট মিনস আমি কিউব ক্লাসটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করতেছি। সো একটা অবজেক্ট হচ্ছে এ, যেটা হচ্ছে 2 3 4 3টে প্যারামিটার নিচ্ছে, এটা একটা অবজেক্ট, আর আরেকটা অবজেক্ট হচ্ছে বি। বি এর কিন্তু কোনো সো বি যে অবজেক্ট আমি তৈরি করতেছি, সেটার কিন্তু কোনো প্যারামিটার আমরা ব্যবহার করছি না, ঠিক আছে। দ্যাট মিনস এটা নর্মাল একটা অবজেক্ট হিসেবে ট্রিট হচ্ছে, বা এই ক্ষেত্রে আমার যে কনস্ট্রাক্টরটা কল হবে, সেই কনস্ট্রাক্টরটা হচ্ছে কোনটা, উইদাউট আর্গুমেন্ট বা উইদাউট প্যারামিটার যে কনস্ট্রাক্টরটা, সেটা হচ্ছে নর্মালি ব্যবহার হবে, ঠিক আছে। বাট দুইটাই ভ্যালিড, আমাদের অবজেক্ট ক্রিয়েশনের জন্য যে ডিক্লারেশন, ঠিক আছে, সেটা কিন্তু দুইটাই ভ্যালিড। বাট রান টাইমে একটা অবজেক্ট যখন ক্রিয়েট হবে, সে ব্যবহার করবে হচ্ছে এই কনস্ট্রাক্টরটাকে, আর বি অবজেক্টটা যখন তৈরি করবে তখন ব্যবহার করবে হচ্ছে এই কনস্ট্রাক্টরটা। সো দেখেন এখানে দুইটাই হচ্ছে আমরা এখানে প্রিন্ট করার চেষ্টা করতেছি, এই অবজেক্টের সাপেক্ষে ভলিউমটা ক্যালকুলেট করে তার আউটপুটটা নেওয়ার চেষ্টা করতেছি, এই জন্য আমাদের কলটা হচ্ছে এ ডট ভলিউম। বি অবজেক্টের সাপেক্ষে তার ভলিউমটা ক্যালকুলেট করে সেটা প্রিন্ট করার চেষ্টা করতেছি, সো এই জন্য হচ্ছে বি ডট ভলিউম, এই ফাংশনটাকে হচ্ছে আমরা এখানে কল দিয়েছি। এখন দেখি এই জিনিসটা কাজ করছে কিনা। যদি এটা কাজ করে থাকে তাহলে আমাদের
একটু আগে যে ফাংশন ওভারলোডিং এর কথা বলেছি সেটাও কাজ হবে, প্লাস এখানে তো আমাদের কনস্ট্রাক্টর, সেটার জন্য আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করতেছি। সো আমি আজকে এখানে শেষ করব, জাস্ট এই কোডটা এক্সাম্পলটা দেখে। সো কোড ব্লকসের উইন্ডোটা কি অ্যাভেলেবেল? জি স্যার। কোড ব্লকসের উইন্ডোটা দেখা যাচ্ছে। সো আমি এগুলো সব ফেলে দিচ্ছি। ওকে, সো এগুলোকে একটু সাইজ করে নিই। সো এটা হচ্ছে আমার একটা কনস্ট্রাক্টর, এটা আরেকটা কনস্ট্রাক্টর, এটা হচ্ছে মেম্বার ফাংশনটা এইটুকু। তারপর হচ্ছে আমার মেইন ফাংশন, একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এ আর একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে বি। ওকে, সো এটাকে আমি এখন রান করি। খেয়াল করে দেখেন, একটা প্রিন্ট করেছে 24 আর একটা প্রিন্ট করেছে 1। আপনাদের এখানে কি ব্ল্যাক উইন্ডোটা ভিজিবল? ইয়েস স্যার। ওকে, সো এই 24টা আসছে কোথা থেকে? সি আউট করেছি এ ডট ভলিউম। ওকে, সো এ ডট ভলিউম এটা প্রিন্ট করছে কার ভ্যালুটা? 2 3 4, যে হচ্ছে হাইট উইথ ডেপথ, এই তিনটা ভ্যালু নিচে করসপন্ডিং 2 3 4। সো আমরা এটা মাল্টিপ্লিকেশন করেছি এবং রেজাল্ট হচ্ছে 24। আর বি ডট ভলিউম, বি এর ক্ষেত্রে খেয়াল করে দেখেন, বি এর ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ভ্যালু দেই নাই। দ্যাট মিনস এইখানে আমাদের যে এক্স ওয়াই জেড আছে এটার জন্য কিন্তু কোনো ভ্যালু এখানে দেওয়া হয়নি বি এর জন্য। সো এই ক্ষেত্রে আমার এক্স ওয়াই জেড এর ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করেছি 1 দিয়ে। তার মানে কি এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, জেড এর ভ্যালু 1। তো তিনটাকে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে ভ্যালুটা আসবে কত? 1 ইন্টু 1 ইন্টু 1, দ্যাট মিনস 1। সো তার সাপেক্ষে সে বি এর ভলিউমটা ক্যালকুলেট করেছে হচ্ছে 1, যার জন্য সেকেন্ড আউটপুটটা হচ্ছে 1। সো এখানেও আমি চাইলে হচ্ছে সিম্পলি একটা সি আউট করতে পারি যে কে কোনটাকে ব্যবহার করতেছে। এরকম একটা লাইন, আর এটার জন্য ব্যবহার করতেছি খেয়াল করে দেখেন কলগুলো কিভাবে হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। সো কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার, কনস্ট্রাক্টর উইদাউট প্যারামিটার, দেন 24 রেজাল্ট আসছে, দেন 1 রেজাল্ট আসছে। তাহলে এখন খেয়াল করে দেখি, আমি যখন এখানে কল দিয়েছিলাম কিউব এ এবং হচ্ছে বি, ঠিক আছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। সো এ বি এই দুটো যখন অবজেক্ট তৈরি করতেছে তখনই কিন্তু তাদের কনস্ট্রাক্টর গুলো কল হয়ে যাচ্ছে। তার মানে প্রথমে এটা কল হচ্ছে, এই জন্য কনস্ট্রাক্টর উইথ প্যারামিটার এই জিনিসটা প্রিন্ট করলো। তারপরে বি অবজেক্টটা তৈরি হচ্ছে, কনস্ট্রাক্টর উইদাউট প্যারামিটার, এই জন্য এটাকে আগে প্রিন্ট করলো। এটা কিন্তু এমন না যে আগে এ এর কাজটা করেছে তারপরে বি এর কাজটা করেছে, সে আগে দুইটার কনস্ট্রাক্টর ফাংশনটাকে কল করে ফেলেছে। যখনই অবজেক্ট তৈরি হয়েছে তখনই কনস্ট্রাক্টর ফাংশনগুলো কল হয়েছে, তারপর হচ্ছে মেম্বার মেথড বা ভলিউম ক্যালকুলেশনের জন্য যে মেথডটা সেটা কল হয়েছে। ঠিক আছে, তো যখনই আমরা অবজেক্ট তৈরি করতেছি তখন হচ্ছে আমার কনস্ট্রাক্টরগুলো কল হয়ে যাবে এবং সেই অনুযায়ী তাদের ইনিশিয়ালাইজেশনটা হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি এই পর্যায়ে এতটুকু পর্যন্ত। আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? Okay, so hopefully